এটা সবচেয়ে বড় না হলেও এটা একটা অন্যতম কারণ। সবচেয়ে বড় না এই জন্য আমি বলছি যে এই জায়গাটাতেও যে যে অবস্থানে আছে সে তার সমস্ত ধরনের নিজস্ব যে মানে উইশ এটা দিয়ে যে সে ঝাঁপিয়ে পড়বে এই এই প্রবণতাটাতে একটা একটা গ্যাপ দেখা যাচ্ছে, এটাতে ঘাটতি আছে। আমি আপনাকে বলি, সরকারি যেই সংস্থাগুলোতে যে মানুষগুলো যেই চেয়ারে বসে থাকেন ওই চেয়ারে বসে থাকেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই কারণে ওনার জবাবদিহিতাটা অতখানি গুরুত্বপূর্ণ না, এই জন্য যে উনি বসে থাকেন কতক্ষণ আমাকে এখান থেকে পোস্টিং করবে অতক্ষণ কোনো রকম চুপচাপ বসে থাকি, বেতনটা ঠিকঠাক আসছে, আমার যা ফ্যাসিলিটিস আছে ঠিকঠাক আসছে, যতটুকুই গালাগাল খাইতে হয় যা হয় আমি মোটামুটি করে শেষ করে নেব। এটা আমি ব্যক্তি লেভেলে বলছি না, এটা আমি সামষ্টিক লেভেলে কথাটা বলছি। তাহলে আপনি যদি প্রথম যে দায়িত্বটা নির্বাচিত প্রতিনিধির কাছে না দিবেন, অর্থাৎ আপনি যদি নগর ব্যবস্থাপনা আপনার যদি নগর সরকারের কাছে না আসে, তাহলে আপনি জবাবদিহির সারা জীবনেও আপনি ক্লোজ করতে পারবেন না। নগর ব্যবস্থাপনা নগর সরকারের কাছে থাকার ব্যাপারে কিন্তু আমরা কনস্টিটিউশনালি বাধ্য। কনস্টিটিউশনে আমাদেরকে বলছে আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, একটা লোকাল গভর্নমেন্ট আছে। লোকাল গভর্নমেন্ট ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না, ডিসিশন নিতে পারবে না। অন্যান্য যারা কর্মকর্তা আছেন তারা তাদের অধীনে ডিসিশনগুলো বাস্তবায়ন করবেন। আনফর্চুনেটলি আমাদের এখানে আমরা সবচেয়ে বেশি পাওয়ারফুল দেখি কাকে? আমলাকে। আমলা যখন সেক্রেটারি সাহেব যত বড় চেয়ারে বসেছেন উনি তত বড় ডিসিশন মেকার। আপনি যে প্ল্যানের কথা বলছেন, প্ল্যান কে করবে? আপনি দেখেন পুরো অর্গানাইজেশন ধরে খুঁজে দেখেন কোনো জায়গায় কোনো প্ল্যানারের চেয়ার আছে কিনা। প্ল্যানিং মিনিস্ট্রি বলে একটা প্ল্যানার মিনিস্ট্রি আছে প্ল্যানিংয়ের, সেই মিনিস্ট্রি কী কাজ করে? প্রকল্পের টাকাটা ছাড় দেবো কিনা এটা খুঁজে বার করে। প্ল্যান কি করে? প্ল্যান তো করে না। প্ল্যান যদি করতে হয় তাহলে তো প্ল্যানার লাগবে। ওই সংস্থায় কোথাও কোনো প্ল্যানার নাই। 2-3 জন প্ল্যানার ওখানে আছে, চাকরি করছে, তারা কিন্তু ইকোনমিক ক্যাডারে ঢুকেছিল। এখন ইকোনমিক ক্যাডারও তুলে দেওয়া হয়েছে প্রশাসনের শক্তির কাছে, তারা হার মেনে গেছে। তার মানে যারা প্রশাসন করে অর্থাৎ আমাদের এইগুলোকে ব্যবস্থাপনা করবে, দে হ্যাভ বিকাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমলা। এখন উনি যদি সব কিছু জানেন তাহলে তো আসলে এইরকম বিপদই হবে। এটা যেই চেয়ারেই বসুক না কেন, ঘটনা তো একই। তো যদি এটা স্থানীয় সরকারের কাছে আসে তাহলে তার দায়িত্বে আসতে তার এই পুরো জিনিসগুলোর জন্য রেসপেক্টিভ লোকগুলো নেওয়া এবং তার বেতন দেওয়ার ক্ষমতাও কিন্তু তাকে দেওয়া আছে। আমরা সেই জিনিসটা দেখছি না, বরং তাকে বলা হচ্ছে তোমার প্ল্যানের কাজ তোমার করা লাগবে না, আমি তোমাকে প্ল্যান করে দিই। কে করে দিবে? LGED করে দিবে। অর্থাৎ যে লোকটাকে বলা হয়েছিল সে হচ্ছে ড্রেনটা বানাবে, সে ডিসাইড করছে ড্রেনটা কোথা দিয়ে যাবে, সে বলতেছে রাস্তা কোথা দিয়ে যাবে, কিন্তু এটার জন্য তাকে আমি একবেলাও পড়াই নাই। আমি তাকে পড়াইছি কনক্রিট কিভাবে দিবে, কতটুকু লাগবে কি ইত্যাদি। এই জায়গাগুলোতে পুরো জায়গাটা একটা ম্যাসাকার আছে। তো এই ম্যাসাকারটা আপনার এইভাবে সলভ করতে গেলে আমরা পিসমিল সলিউশনে যাব, এটা একটা বিরাট প্রবলেম। আর একটা জায়গায় আমি আসি, যখন আমরা বলি যে আইল্যান্ডের মধ্যে গাছ লাগানোটা ডেপথ কত ইত্যাদি এগুলো নিয়ে কথা বলছি, অবশ্যই আমরা জরুরি জিনিস নিয়ে কথা বলছি। বাট নেভারদ্যালেস আপনি যখন বাড়ির উঠানে আপনার যে জমিটা ছিল, আপনার যদি 5 কাঠা না 3 কাঠা জমিও থাকে, যখন আপনি প্রথম বাড়িটা বানান তখন ওখানে একটা গাছ লাগিয়েছেন, এই কোনায় ওই কোনায় 4টা গাছ লাগানো আছে, তার মধ্যে একটা আমের গাছ, একটা কাঁঠালের গাছ, বড় গাছ, আই মিন ট্রি, যেটা থেকে আমি ছায়া পাই, অক্সিজেন পাই, ফল পাই। এই গাছটাকে কেটে ফেলেছি, কেটে আমি এখন হাই রাইজ বিল্ডিং বানায়, অনেকগুলো অ্যাপার্টমেন্ট বানায়, ওই প্লটটাকে আমি টাকায় কনভার্ট করে ফেলেছি। আমি এখন বলি না যে এটা আমার বাড়ি, বলি যে এই প্লটটা আমার বাবার ছিল। আমি একটু মাইন্ড করি না বলতে যে আমি এখানে বিলং করি না, আমি আসলে থাকছি। এই যে আমাদের যে মাইন্ডসেটের তফাৎ, একটু আগে আপনি হাটের কথা বলেছেন, বাজারের কথা বলেছেন, এগুলোর সাথে ইমোশন জড়িত। একটা বাড়ির সাথে একটা মানুষের যদি আত্মিক ইমোশন জড়িত না থাকে, কতগুলো রুমের সমষ্টি হয়, তাহলে সেই লোকটা টাকাই গুনেছে, আসলে তার বাচ্চা মানুষ হয় নাই। আপনি দেখেছেন যে অলরেডি এগুলো তো প্রবলেম হচ্ছে। এবং সেই কারণে আমাদের যে গ্রিন সিটির কথা বলা হচ্ছে, সেইখানে আমরা ওই 4টা গাছ কেটে ফেলে দিয়ে আমার বারান্দায় কিন্তু টব ঝুলাই দিছি। ওটা আবার একটা ব্যবসা হয়েছে, প্লাস্টিকের কতগুলো টব আবার এখানে আটকিয়ে রাখা যায়। তার মানে আমি একটা ছোট্ট গাছ বানাইছি, এরকম যদি 100 বারান্দায় 100টা গাছও লাগাই, আমার ওই একটা আম গাছের অর্ধেক ডালের পাতা হবে না। তার মানে আমি আসলে কি করছি? গ্রিন যে দেখবো, আমি কোথায় গ্রিন পাবো? গ্রিন তো একটা গাছের দিকে তাকালে হয়, গ্রিন তো একটা টবের দিকে তাকালে হবে না, কেন টবটাই তো গাছের চেয়ে বড়। তো এই যে
চিন্তার যে একটা জায়গার যে মানে পরিবর্তন, এই জায়গাটা আপনাদের দরকার। সরকারের দিক থেকে বলছি, এবার সরকারের এই জায়গাটাতে যারা ইয়েতে আছেন, ভদ্রলোক আমাদের ভাই এখানে আছেন কর্মকর্তা, ওনার একটা অসহায়ত্ব আছে। ওনার ফেভার একটু কথা বলি, বিকজ উনি এসে দেখছেন যে উনি একটা ব্যাপক একটা অসুবিধার মধ্যে আছেন, কিন্তু ওনার টাইম হচ্ছে খুবই টাইট, এবং উনি হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি সারাদিনও এখন ওনার সমস্ত বর্জ্য সরানো শুরু করেন, উনি হয়তো পারবেন না। এই জন্য আমি উনি ব্যক্তিগতভাবে এই কফিয়ত থেকে বাইরে রাখতেছি, কিন্তু ওনার চেয়ারকে আমি বকা টকা দিতেছি আর কি, ব্যাপারটা এরকম। তো এখন দেখেন, এই যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা বলা হচ্ছে, এটার সলিউশনটা কী হবে? বর্জ্য ব্যবস্থাপনার সলিউশনটা আমরা লোকালাইজড করতে পারি। আপনার এই তখন যদি লোকালাইজ সলিউশন করি, এটা আমার সাথে প্রচুর আলাপ হয় আমাদের যে আপনার ওয়েস্ট কনসার্নের যে আমাদের আছে, আমরা জানি যে এটা যতদিন পর্যন্ত ওরা বাংলাদেশে কাজ করতে চেয়েছে, মাকসুদ সিনহা ওরা আছে, এটা হচ্ছে ওয়েস্ট কনসার্ন, একটা অর্গানাইজেশন ইন্টারন্যাশনালি রেপুটেড। বাংলাদেশে যখন ওরা সেক্রেটারিকে বোঝানোর চেষ্টা করেছিল এআইটি থেকে পড়ে এসে, তখন তাকে সেক্রেটারি বলেছিল আপনি নিজের বাসায় বানান, আপনি আমার এখানে আসছেন কেন? তারপরে জিত করে তারা নিজেরা এটা চেষ্টা করে 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 এই পর্যায়ে এনেছে। এখন ইউনেস্কো তাদেরকে পৃথিবীর বিভিন্ন শহর ঠিক করার জন্য পাঠায়। যখন এটা পাঠায় তখন এখন বাংলাদেশের টনক নড়েছে, তারা বলে যে ভাই আপনি আমাদের একটু বুদ্ধিশুদ্ধি দেন। এর এক পর্যন্ত গেছে, কিন্তু সেক্রেটারি পর্যন্ত কিন্তু পাত্তা দেয় নেই। ঠিক ওইরকমভাবে প্ল্যানাররা, আমরা সকাল সন্ধ্যা আপনার সাথে কথা বলেই যাব, কিন্তু কোনো একটা অর্গানাইজেশনে আপনি প্ল্যানার পাবেন না যেই প্ল্যানারটা ফর্মালি আপনাকে দেওয়া হয়েছে। পরিকল্পনাহীন 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 পরিকল্পনাটা করবে কে? সে তো পরিকল্পনাবিদ করবে। তাকে আপনি কোন চেয়ারে বসাইছেন আপনি একটু দেখেন, তার জন্য কোনো ক্যাডার নাই। অথচ প্রতিটা অর্গানাইজেশনের পরিকল্পনা ইজ ম্যান্ডেটরি। আপনার এই জায়গাগুলো যদি রিজলভ না করি, তাহলে গ্রিন ঢাকা, আপনার ক্লিন ঢাকা এগুলো হবে না, কারণ এগুলো একটা ডিপ পরিকল্পনার আউটপুট হিসাবে, রেজাল্ট হিসাবে আপনি পাবেন। এবং আমি এই পরিপ্রেক্ষিতে আমি ভাইকে বলছি, নির্বাহী কর্মকর্তা ভাইকে, আপনি যদি ফিল করেন আমাকে বা আমার মতো অন্য কোনো প্ল্যানারকে বা ইকবালকে, যারা এগুলো নিয়ে কনসার্ন, তাদের নিয়ে আপনি একটা ছোট করে একটা মিটিং করেন। কি করণীয় আমাদের কাছে এত পরিষ্কার এখন, কিন্তু এইটা কে করবে? আমাদের তো করার ক্ষমতা নাই। আমরা আপনাদেরকে বিনা পয়সা হলেও বলে দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের মতো লোক যারা প্রায় কবরে চলে যাচ্ছে বলতে বলতে 40 বছর ধরে, তাদেরকে কেউ কোনো দিন কোথাও ডাকে নাই। যে চেয়ারে বসে তার আইকিউ দিয়ে হচ্ছে প্ল্যানিং হয়ে যায়। সেই কারণে প্ল্যানের আজকে এই অবস্থা, ঢাকা শহরের এই অবস্থা। তারপরে একটা পজিটিভ নোট দিয়ে আমি এই কথাটুকু আপাতত শেষ করছি, সেটা হচ্ছে যে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা খুবই একটা সম্ভব বিষয়, কিন্তু তার জন্য 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে লাগবে। একটা হচ্ছে খুব আয়রন হ্যান্ডে এটাকে হ্যান্ডেল করার জন্য গভর্নমেন্টের একটা রাজনৈতিক সদিচ্ছা লাগবে। এটা খুবই জরুরি। এটা যদি হয়, তারপরে বাকিগুলো সোজা হয়ে যাবে।